হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেক মাস বাদে আমি ভিডিওটা করছি। তো এখন আমি অনেকটা সুস্থ আছি বলে তোমাদের কাছে ভিডিওটা দিতে পারছি। আর কি হয়েছিল না হয়েছিল তোমাদের কাছে আমি অনেক শেয়ার করব পুরোটাই। তো আজকে হচ্ছে 17ই জানুয়ারি। এই যে দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আগের বছর এই টাইমে আমার আইবুড়ো ভাত চলছিল। আজকে সকাল থেকে আমি আর মা খালি ওটাই আর কি করছি যে এই টাইমে আমরা কি করছিলাম, আগের বছর এই টাইমে এই করছিলাম, এই টাইমে আমাদের এখন তো এই টাইমটা এখন কটা বাজে, বোধহয় 7-8টা বাজে। তো এই টাইমে আমার মেহেন্দি চলছিল, এখন সবাই নাচ গান করছে, খুব মজা হচ্ছিল। তো আগের বছর যতটা আমার ভালো গেছে, এই বছর আমার সত্যি কথা বলতে ততটাই খারাপ গেছে। কারণ মধ্যেখানে এমন একটা কিছু হয়ে গেছিলো যার জন্য আমি, আমার বাড়ির ফ্যামিলি সবাই পুরো ভেঙে পড়েছিল। তো তোমাদের এই ফার্স্ট থেকে স্টার্ট করি। তো লাস্ট তোমরা দেখতে হবে যে আমার এ বাড়ি থেকে পুজোর জন্য তত্ত্ব এসেছিলো আর কি, দেয় না ওই পুজোতে 1 বছরের মধ্যে, সেই শীতের তত্ত্ব, পুজোর তত্ত্ব, ওটা ছিল। ওই ভিডিওটাই লাস্ট করেছি, তারপরে আমি করতে পারিনি। তার আগে থেকেই অ্যাকচুয়ালি আমার সাথে সমস্যা চলছিল, যেটা তোমাদের আমি জানাইনি। কেদারনাথ থেকে আসার পর থেকেই আমার অ্যাকচুয়ালি রাইট নিতে প্রচণ্ড পেন হচ্ছিল। এবার পেনটা যখন মধ্যেখানে আমি একটুখানি নেগলেক্ট করেছিলাম, হয় না যে এতটা হয়তো হাঁটা চলা হয়েছে, লিটারেলি তো নর্মাল লাইফে তো এতটা হাঁটা হয় না, একেবারে এতটা হেঁটে এসেছি, হেঁটে নেমেছি, প্লাস আমরা তুংনাতেও গেছিলাম, হেঁটে এসেছি, হেঁটে নেমেছি, তার জন্য হয়তো হয়েছে। সবাইকারই, যারা আমাদের সাথে গেছিল সবাইকারই হাঁটুর ব্যথা অ্যাকচুয়ালি ছিল। এবার এসে আসার পরও অনেকের আর কি ছিল, আমি ওই দিন আমারও সেরকম হয়েছে। তো আমার বাঁ পায়ে ব্যথা ছিল, তো কমে গেছে, সবার কাছে যেমন কমে গেছে, আমারও বাঁ পায়ে ব্যথা ছিল হাঁটুতে, তো তারপরে কমে গেছে। তার কিছুদিন বাদে দেখি যে আমার ডান পায়ে হাঁটুতে ব্যথা শুরু হলো। তো ওটাও না, আমি কিছুদিন ভাবলাম যে বাঁ পায়ের মতোই হয়তো সেরে যাবে, তারপরে দেখছি সারছে না। তারপরে আমরা গেলাম হচ্ছে যথেষ্ট ওয়েল নন একটা ডাক্তার আমাদের এখানকার, চুচু হসপিটালে, ডক্টর। তো ওনাকে দেখালাম, ওনাকে দেখিয়ে বললাম যে এরকম এরকম আছে। উনি দেখে বললেন যে কোনো ব্যাপার না, তুই হয়তো কেদারনাথ থেকে হেঁটে এসেছিস, তো অনেকটা যেহেতু সিনিয়র আমার থেকে ছোটো, তুই আমাকে, তুই তো গাড়ি করেছিস, তো এসে হেঁটে গেছিস, তো এই জন্য হয়তো হয়েছে। তো কোনো ব্যাপার না, তোর মাসেল অনেক উইক আছে, তুই ইয়েতে যা, জিমে যা। আমি বলেছিলাম যে জিম করি, তো জিমটা তুই ছেড়েছিস, ওই জন্য তোর মাসেলটা আবার লস হয়ে গেছে, তুই জিমে যা। আমাকে দেখিয়ে দিল, ওখানেই দেখিয়ে দিল যে স্কোয়াট করবি, এ করবি, এগুলো বেশি করে করবি যাতে মাসেলটা আরও বেশি স্ট্রেংথ বাড়ে। তো ঠিক আছে, তারপরে উনি আমাকে 3টে ওষুধ দিলেন, আমার এখনও মনে আছে। আইস জেল একটা লাগানো দিয়েছিলেন, আমি বলিনি টাইপেরই, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়েছিলেন, আর পেন কিলার দিয়েছিলেন। বলছে যে পেন, যখন খুব বেশি ব্যথা করে তখন পেন কিলার খাবে। এবার আমি তো জানতাম না যে খুব বেশি পেন হলে তখন পেন কিলার খাই, আর যন্ত্রণাটা আমার ওরকমই ছিল যে বের করা যাচ্ছিল না। দিয়ে আস্তে আস্তে 2 মাস গেল, 2 মাসের আমাকে দিয়েছিল। 2 মাসের পর মধ্যিখানে, 2 মাসের মধ্যিখানে আমি আবার গেছি, 1 মাসের মাথায়, কারণ ব্যথাটা না আমার আস্তে আস্তে বাড়ছিল। এবার দিয়ে যখন বাড়তে শুরু করলাম তখন আমি আবার গেলাম। দিয়ে তখন ওনাকে যখন আমি দেখালাম, বললাম যে এরকম ব্যথাটা আমার কিছুতে কমছে না, উনি তখন এক্সরে দিলেন। এক্সরে করিয়ে নিয়ে আমি আবার গেলাম। এই করতে করতে 2 মাস হয়ে গেছে। দিয়ে ওই এক্সরে দেখে বলছে তোর এক্সরে একদম নর্মাল, কিচ্ছু নেই, তুই যা যা ওষুধ দিচ্ছি ওইগুলোই কন্টিনিউ কর, ব্যায়াম কর বেশি করে, তুই ব্যায়াম বেশি করে করছিস না। আমি পাচ্ছি না ব্যায়াম করতে। দিয়ে তার মধ্যে না হাঁটুটা আস্তে আস্তে ফোলাটা আমার স্টার্ট হলো। দিয়ে তখন আমার বাড়ির লোক ভাবলো যে উনি হয়তো ধরতে পারছেন না, যে এতদিন ধরে যাওয়ার কথা। কারণ ফার্স্ট আমি পিপুলবাতিতে দেখিয়েছিলাম ওনাকে, তো বেশি পেশেন্ট ছিল না, দেখছিলাম গোটা 15 জন আছে। তারপরে যখন আমি এক্সরে দেখাতে যাই যেদিনকে, এটা সাঁইয়ের হসপিটালে, সাঁই হসপিটাল আছে আমাদের ছোটো, যারা এখানে থাকো তোমরা চেনো। সাই হসপিটালের উল্টো দিকে কৃষ্ণমূর্তি না এরকম কি একটা ফার্মেসি আছে, আমার মনে পড়ছে না ফার্মেসির নামটা। তো ওখানে যখন দেখতে যাই, হিউজ পেশেন্ট, মানে 35-40 জনের ওপর পেশেন্ট। আমি বললাম যে এত পেশেন্ট, আর যারা আর কি পাশাপাশি আছে তাদের কাছে উনি ভগবান, এরকম মানে থাকে না, পেশেন্ট বসে থাকে কথা বলি, তো এরকম যখন কথা বলি ওনার কাছে ভগবান, সবার কাছে ভগবান উনি, মানে কোনো ডাক্তার এখানকার ধরতে পারে না, সবাই ফেলুন। আমি মনে মনে ভাবছি যে আমি ভালো ডাক্তারের কাছে এসেছি, আমার তাহলে ঠিক হয়ে যাবে। তো তখনই উনি এক্সরেটা আর কি দেখে বলছেন যে কোনো ব্যাপার না, তোর কিচ্ছু হয়নি, তুই বেশি করে ব্যায়াম কর, এটার একটাই ওষুধ ব্যায়াম, ব্যায়াম করলে ঠিক হয়ে যাবে। দিয়ে এবার আস্তে আস্তে দেখছি হাঁটুটা আস্তে আস্তে ফুলছে। দিয়ে বাড়ির লোক তখন ভাবলো যে না, এটা উনি ধরতে পারছেন না, এটা অন্যদিকে চলে যাচ্ছে। তখন আমরা গেলাম হচ্ছে অ্যাপেলোতে। অ্যাপেলো যথেষ্ট ওয়েল নোন একটা বড় একটা হসপিটাল। আর যে ডাক্তার আর কি দেখেছি উনি যথেষ্ট, মানে ওখানকার ডিরেক্টর টাইপও হবে, আমি অত জানি না, কিন্তু সবাই আর কি চেনে এক কথায়, মানে বাইরের হসপিটাল থেকেও যারা বলো যে একটা বড় নাম আছে এরকম। তো এবার উনি তখন দেখে, এক্সরে দেখে, ওনারা জুনিয়র যারা ডাক্তার আছে তারা আর কি কথা বলছে, তো ওনারা একটু খটকা লাগছে এক্সরেটা দেখেই, কিন্তু উনি
ধরতে পারছেন না। তখন উনি আমাকে বললেন যে এমআরআই করে নিয়ে আসুন। এমআরআই করে নিয়ে এসে যখন যাচ্ছি, এই করতে করতে আরও 1 মাস কেটে গেছে। এমআরআই রিপোর্ট আমার মনে আছে কার্তিক পুজোর ফার্স্ট দিন এমআরআই রিপোর্ট আমি আর বাবা নিতে গেছি, জেএনইউতে যেহেতু হয়েছিল জেএনইউ থেকে নিতে গেছি। এবার জেএনইউ থেকে রিপোর্টটা নিচ্ছি, তখন বাবা বললো যে জেএনইউ থেকেই যখন হচ্ছে তো জেএনইউর হসপিটাল মানে ওখানকার যে ডক্টররা আছে তাদেরকে একবার দেখিনি, কী আছে দেখাতে, একটা সেকেন্ড ওপিনিয়ন না নেওয়ার তো কিছুই নেই। তা জেএনইউ যেহেতু হসপিটাল হলে কী হবে, জেএনইউর যথেষ্ট একটা নাম আছে। তো তখন ওনারা রিপোর্টটা, তখনও আমরা জানি না যে এরকম রিপোর্টে কিছু বেরিয়েছে না। রিপোর্টটা দেখে ডাক্তার আমাকে দেখে বলছে এটা আপনার হয়েছে। এ বাবা এরকম, এ বাবা, আমি বাবার দিকে দেখি, বাবা আমার দিকে দেখি, কিছু একটা সিরিয়াস কিছু একটা হয়েছে, বলছে আপনার এটা টিউমার ধরা পড়েছে। আমি আর বাবা তখন শক। তারপর উনি তখন সঙ্গে সঙ্গে ওনার সিনিয়র, ওখানকার যে সিনিয়র আছে তার কাছে নিয়ে গেল। তো এটা তখন আমাকে বলছে এটা টিউমার ধরা পড়েছে রাইট নিতে, কোনো ব্যাপার না, এটা বোন গ্রাফটিং আমরা করে দেবো, বোন গ্রাফটিং করলে ঠিক হয়ে যাবে। তখন বাবা বলে যে কবে কি করবে, তখন ওনারা বললেন যে এটা বেশি ফেলে রাখবেন না, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করে নেবেন। ওনারা হসপিটালে ভর্তি হওয়ার যেসব স্লিপ ফ্লিপ যেগুলো থাকে না, ওরা সঙ্গে সঙ্গে তখন দিয়ে দিলে যে এটাকে ফেলে রাখবেন না, খালি এটা কোনো ব্যাপার না, বোন গ্রাফটিং করলে হয়ে যাবে। দিয়ে বাবা তখন ভাবলো যে হসপিটাল থেকে করাবো, সবাইকে একটা মাইন্ডে থাকে না হসপিটাল থেকে করা, একবার অ্যাপেলোতে যাই না, যেহেতু এমআরআইটা দিয়েছিলেন বাবা যে একবার ওপিনিয়ন না নেওয়ার কি আছে। যে কাছে গেলাম, দেখে উনিও তখন দেখে বললেন যে এটা টিউমার হয়েছে, তবে এটা আমার যে উনি তখন বলেছে আমার যেটা মনে হচ্ছে এটা কিন্তু ক্যান্সারাস টিউমার নয়, তবে এটা জিসিডি, কিন্তু আমি তবুও শিওর হয়ে নিতে চাইছি, ওই জন্য উনি দুটো ইয়ে দিয়েছিলেন, কি বলে টেস্ট দিয়েছিলেন, একটা হচ্ছে পেট সিটি আর একটা হচ্ছে তোমার স্কিন বায়োপসি। কার্তিক পুজোর ভাসানের দিন আমার মনে আছে আমার স্কিন বায়োপসি হয়েছিল আর পেট সিটি হয়েছিল। তো লাকিলি দুটো রিপোর্টই আমার ভালো বেরিয়েছে, যেটা আর কি বাড়ির সবাই, আর বিশেষ করে তো বাড়ির সবাই, ডাক্তার কনফিডেন্সলি বলে দিয়েছিলেন যে আমার এটা মনে হচ্ছে না যে আমার জিসিডি, আপনি আগে এই যে রিপোর্ট দিয়ে মানে টেস্ট দিয়েছিলেন ওটা আগে ক্লিয়ার করে আসুন, তারপর আমরা ডিসাইড করবো যে কি অপারেশন হবে বা কীরকম পদ্ধতিতে হবে বা কি বেরোবে, রিপোর্টের উপর ভিত্তি করে মেনলি আমার পুরো অপারেশনটা দিয়েছিল। দিয়ে রিপোর্টও আমার নর্মাল বেরোলো, নর্মাল মানে কি ক্যান্সারেস নয়, যেটা আর কি সবাই ভয় পাচ্ছিল, জিসিটিই বেরিয়েছে। এবার ডাক্তার তখন বলছে যে দেখো আমি 3টে অপশান দিচ্ছি, একটা হচ্ছে বোন গ্রাফটিং, একটা হচ্ছে কি বলে নি রিপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে ওই আগেকার দিনে ছিল না রড ঢুকিয়ে হাঁটু ফিক্সড করে দেওয়া, মানে পা থাকা না থাকা দুটো সমান। দিয়ে আমরা কোনো রকমভাবে তো ফার্স্ট অপশানে যাচ্ছি না, তারপরে সেকেন্ড আমার মাইন্ডেই ছিল যে আমার কোনো রকমভাবে যেন আমাকে নি রিপ্লেসমেন্ট না করতে, আমি খালি ডাক্তারকে জোর দিচ্ছিলাম যে যাতে বোন গ্রাফটিং হয়ে যায়। তখন ডাক্তার বলছে তুই কেন এত ভয় পাচ্ছিস, আমি তুই এখন, সেই টাইমে আমি এই পাটা ফেলতেও পারছিলাম না, এত আমার ব্যথা ছিল, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম, আমার পাটা ফেললেই আমার ওই টিউমারের জায়গাটাতে চাপ লাগছিল, যন্ত্রণা হচ্ছিল, যে তুই এখন হাঁটতে পারছিস না, এমন তো জার্মান থেকে তোর ওই ওটা আসবে, তুই দৌড়বি তখন তুই বুঝতে পারবি না। এবার আমার না অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট করার কোনো ওরকম কোনো নয় যে আমি করবো না করবো না, এই কারণে উনি তখন আমাকে বললেন যে এটা 10 বছরের বেশি যায় না, 10 বছর অন্তর এটাকে পাল্টাতে। আমার এটাই একটা ভয় ছিল। আর সত্যি কথা বলতে আমি অপারেশন থেকে মানে অপারেশন দিকে থেকে হসপিটাল অপারেশন আমি এত দূরে থাকি, আমি এতটাই ভয় পাই। এবার এটা যদি একবার হয়ে যেত যে না একবার অপারেশন করতে হবে, লাইফ টাইম তোমায় কিছু করতে হবে না, ঠিক আছে, 4 বছর আমাকে করতে হবে, মানে আমার এজ অনুযায়ী 4বার সিটিং নিতে হবে আমাকে, 4বারের। আর নি রিপ্লেসমেন্ট কোনো ছোটোখাটো অপারেশন নয়, যথেষ্ট বড় অপারেশন। এবার 4 বছর ওই পেনটাকে বের করা আমার মধ্যে ক্ষমতা ছিল না বাবা, তার থেকে আমি উপরে চলে যাবো অনেক ভালো, এরকম আমি খালি মাইন্ডে লাগছি আর খালি ভগবানকে প্রে করছি যে ফার্স্ট অপশনটা যেন হয়। তো ফার্স্ট অপশানটা কোনোভাবেই উনি করলেন না, উনি খালি মানে সেকেন্ড অপশানেই খালি জোর দিলেন। আমি এখন হাউ হাউ করে কাঁদছি, কিছু করার নেই। তখন আমরা বাড়ি চলে এলাম। দিয়ে বাবা তখন বললো যে জেএনইউ তো ফার্স্ট অপশানটা দিয়েছে, কি করা যাবে। তো ওখান থেকে বাবার না ইচ্ছে ছিল যে যেহেতু কি হয় একটা হসপিটাল আর একটা প্রাইভেট হসপিটালের মধ্যে তফাৎ থাকে না, তো বাবা হয়েছিল প্রাইভেট হসপিটাল ভালো জায়গা থেকেই হোক, কিন্তু উনি তো সেকেন্ড অপশানটাতেই জোর দিচ্ছেন। তো তখন আমরা জেএনইউতেই ভর্তি হব বলে ঠিক করলাম। আমার প্রি অপারেশনের আগে যা যা
করার থাকে ওইগুলো সব আমার কমপ্লিট হয়ে গেছিলো। অ্যানাস্থেশিয়ার ডক্টরের সাথে কনসালটেশনও কমপ্লিট হয়ে গেছিলো, যা যা ইসিজি, চেস্ট স্ক্যান যা যা থাকে না, এগুলো সব কমপ্লিট হয়ে গেছিলো। দিয়ে চাইলে আমি সেদিনকেও আমি ভর্তি হয়ে যেতে পারলাম, কিন্তু বাবা বললো যে অপারেশনের 2 দিন আগে ভর্তি হব, তো আগের দিন যদি ভর্তি হওয়া যায় ডাক্তারের সাথে কথা বলে। হ্যাঁ বললো হ্যাঁ আপনি আগের দিনও ভর্তি হয়ে যেতে পারেন বা এখন চাইলেও ওনাকে রেখে দিয়ে যেতে পারেন, যেহেতু আমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছিলো তখনই, মানে যা যা অপারেশনে যা যা লাগে প্রি অপারেশনে। দিয়ে বাড়িতে এসেছি যখন, তখন সিনিয়র ডক্টর যে আছে আমার এখানে যে জামাইবাবু আছে তার সাথে চেনা জানা আছে, উনি ফোন করে বলছে যে না টিউমারটা যা অবস্থা আমরা রিস্ক নিচ্ছি না, এটা নি রিপ্লেসমেন্টই করতে হবে। দিয়ে তখন আমাদের সবাইকার মাথায় বাজ পড়ার মতো অবস্থা, তো যে নিতেও বলছে যে নি রিপ্লেসমেন্টই করতে হবে। দিয়ে তখন আমার দিদি থাকে হচ্ছে ব্যাঙ্গালোরে, দিদির মেয়েকে ফোন করা হলো, লিনি দিদিকে। লিনি দিদি তখন ফোন করে বাবা বলে যে এরম এরম বলছে এখানে, তখন লিনি দিদি বলছে তুমি এখানে চলে আসো ওকে নিয়ে, তুমি কেন এত টেনশন নিচ্ছ, এখানে ডক্টর দেখাও, এখানে যথেষ্ট এখান থেকে তো অ্যাডভান্স যথেষ্ট ওখানে, তো এখানে দেখাও একবার, ওপিনিয়ন না নেওয়ার কি আছে। আমরা 2 দিনে ফ্লাইটের টিকিট কেটেছি, আমার মনে আছে বুদ্ধ 2 দিনে ফ্লাইটের টিকিট কেটেছি। সেই টাইমে আমার বন্ধুরা আমরা সবাই এখানে কি জেনে গেছে যে আমার এরকম অবস্থা, আমি 2 দিনের মধ্যে ব্যাঙ্গালোর যাচ্ছি। তো আমার বন্ধুরা, আমার ইনলস সবাই ফোন করেছে, আমি কারোর ফোন রিসিভ করিনি। তো আমরা ওখানে গেলাম, ওখানেও ইনফ্যাক্ট বললো যে ওখানকার যে সিনিয়র ডক্টর আছে উনিও আমাকে ফার্স্টে দেখে বললেন যে এটা নি রিপ্লেসমেন্ট করতে। আর সত্যি কথা বলতে ওখানে আমার লাস্ট হোপ ছিল যে আমার কোনো রকমভাবে যেন নি রিপ্লেসমেন্ট না করতে হয়, যেন বোন গ্রাফটিংয়েই যেন হয়ে যায়। আমি ফ্লাইটে উঠছি বা আমি যাচ্ছি, আমি খালি তিরুপতিকে ডাকছি যে তোমার জায়গায় আমি এসেছি, কোনো রকমভাবে তুমি আমাকে বাঁচিয়ে দিও, কোনো রকমভাবে যেন বোন গ্রাফটিং হয়, কোনো রকমভাবে যেন আমাকে নি রিপ্লেসমেন্ট না করতে হয়। আমি খালি এইভাবে যাচ্ছি। তো ওখানেও যখন যে সিনিয়র ডক্টর আছে তিনি যখন বলেন না, আমার তখন মাথায় আমার বাজ পড়ার মতো অবস্থা, যে উনিও আমাকে বলেন নি রিপ্লেসমেন্ট করতে হবে। দিয়ে তখন উনি বলেন যে আমাদের এখানকার যে নি রিপ্লেসমেন্ট স্পেশালিস্ট তার সাথে তুমি কথা বলো, তিনি যদি বলেন যে নি রিপ্লেসমেন্ট হবে তো নি রিপ্লেসমেন্টই করবো, না তিনি যদি বলেন যে বোন গ্রাফটিং হবে তো বোন গ্রাফটিং। উনি আমার সামনেই ফোন করলেন যে আমার যে অপারেশন করেছে, যিনি আমার কাছে এঞ্জেলের মতো এসেছেন, সত্যি কথা বলতে ভগবানের মতো এসেছেন, ডক্টর BL প্রকাশ স্যার। তো উনি ফোন করেই, যদি ফোনে সামনেই বসে আছি না, শোনা যাচ্ছিল যে এজ কত, তখন বলছে 26, তখন বলছে কোনো রকমভাবেই নি রিপ্লেসমেন্ট হবে না, এটা বোন গ্রাফটিংই হবে। যে সিনিয়র ডক্টর তিনি কনভিন্স হচ্ছেন না, উনি তখন BL প্রকাশ স্যারকেও বলতেন যে আমি কিন্তু কনভিন্স নয়, কারণ টিউমারটা যে অবস্থায় আছে ওটা কিন্তু বোন গ্রাফটিংই বেটার হবে, নি রিপ্লেসমেন্টই বেটার হবে। তখন বলে তুমি আমার কাছে পাঠাও। তো BL প্রকাশ স্যারের কাছে যাই, তো দেখে মনে খুবই আমাদের এখানে কমন কেস, আর এটা বোন গ্রাফটিংই হবে তোমার, তুমি কোনো টেনশন নিও না। উনি আমাকে তখন দেখেন যে তোমার কোমর থেকে হাড় নিয়ে আমরা বসাবো। হ্যাঁ, তবে উনি আমাকে বললেন যে তোমার টিউমারটা যা বড় হয়ে গেছে, তোমার এটা কিন্তু শুধু তোমার ওন বোনে কাফি হবে না, ব্যাঙ্গালোরে নাকি বোন ব্যাংক আছে, আমি কথা উনি বললেন আমি কথা বলে নেবো, তোমরা খালি কালেক্ট করে নেবে বোনটা, ওই বোনটাও দেওয়া হবে প্লাস তোমার বোন নেওয়া হবে। তখন আমরা বললাম যে ঠিক আছে ঠিক আছে এরকম। তো যা যা প্রি প্রসিডিওর হয় সেদিনকেই আমরা কমপ্লিট করে নিয়েছি অপারেশনে। তো তখন আবার ফার্স্ট যে ডক্টরের কাছে গেছিলাম উনি তখন বলছে যে না, আমরা অপারেশনের সময় ডিসাইড করতে পারি, আমরা কিন্তু নি রিপ্লেসমেন্টও একটা অপশন দিচ্ছি, কারণ ওনার টিউমারটা যে অবস্থায় আছে, হাড়টা যথেষ্ট উইক হয়ে গেছে, সেই সময় যদি আমাদের টিউমারটাকে কাটার সময় যদি বোনটা ক্র্যাক হয়ে যায় তখন কিন্তু নি রিপ্লেসমেন্টও করে দিতে। আমি এটা শুনে আমার মাথায় হাত দিয়েছে, আবার কেন এই কথাটা বলছে। দিয়ে যে আমার অপারেশন করছে BL প্রকাশ স্যার, তিনি তখন হসপিটাল থেকে বেরোচ্ছিলেন। এবার মামুনকে বললেন যে শিগগিরই যা তুই ওনার কাছে, যে যে এরকম যে ডক্টর, আমার এখন নামটা মনে পড়ছে না, যে ফার্স্ট যে ডক্টরটার কাছে দেখিয়েছিলাম হসপিটালেরই, তো উনি এরম এরম বলছে। তখন BL প্রকাশ স্যার শুনে বলছে কে বলেছে, তখন মামু বলে যে ইনি বলেছে। বলছে আমি কি করতে আছি তাহলে, তুমি এত কেন টেনশন নিচ্ছ, যদি হাড়টা ক্র্যাকই হয়ে যায় তো আমরা আছি কি করতে, তুমি বিনা টেনশনে যাও, 100 মানে মানে পুরো সাকসেসফুল তোমার অপারেশন হবে। তখন তো আমরা একটু হাফ ছেড়ে বাঁধলাম। শনিবার আমি দেখিয়েছিলাম মনে আছে, হসপিটালে ভর্তি হয়েছি আমি সোমবার। খুবই প্যাথেটিক গেছে সোমবারটা, কারণ সত্যি কথা বলতে আমার কাছে খুবই একটা পেনফুল, আমি হসপিটাল ভীষণ ভয় পাই একটা জিনিস, আর এই টাইমে আমাকে হসপিটালে ভর্তি হতে হবে, আমার কাছে খুবই একটা শকিং একটা পেনফুল ব্যাপার ছিল। আর তার থেকে বড় কথা বুদ্ধ আমার সাথে পাশে ছিল বলে অনেকটা হয়তো আমার কাছে সহজ হয়েছে। সত্যি হাজবেন্ড এতটা সাপোর্টিভ হয়, আমি বুদ্ধ না থাকলে হয়তো আমি বুঝতে পারতাম না, মানে ও যে এতটা সাপোর্টিভ হবে আমি নিজেও হয়তো কল্পনা করতে পারিনি যে ও এতটা একটা সাপোর্টিভ হাজবেন্ড হিসেবে, ও কি বলবো, মানে
আমি অনেক থ্যাঙ্কফুল বুদ্ধর কাছে। আমি এটা কোনোদিন হয়তো বুদ্ধকে বলিনি, হয়তো ভিডিওটা দেখার সময় হয়তো বুঝতে পারবে। সত্যি কথা আমি এখনো বলিও নি ওকে, কিন্তু আমি সত্যি মন থেকে বলছি, মানে ওর মতো সাপোর্টিভ হাজবেন্ড আমি হয়তো দ্বিতীয়বার দেখিনি, মানে কাউকে আমি দেখিনি ওর মতো সাপোর্টিভ হাজবেন্ড। তো যাই হোক আমার অপারেশন হলো। অপারেশনের আগে তো আমি ভীষণ প্যানিক করেছি, মানে প্যানিক কাকে বলে, অপারেশনের আগের দিন আমাকে বোঝা গেছে আমার লিটারালি আমার পাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। মা এসে আমার পাটা রগড়াচ্ছে, কিন্তু প্রচণ্ড প্যানিকের গেছে। যাই হোক সাকসেসফুলভাবে আমার অপারেশন হয়েছে। অপারেশন যখন হয়ে গেল তখন দেখলাম যে বা বেশ, মানে সঙ্গে সঙ্গে যখন দিল, মানে আমার অ্যাকচুয়ালি 9টায় অপারেশন হওয়ার কথা ছিল, আমার ঢুকিয়েছে আমাকে হচ্ছে ওটি রুমে হচ্ছে 1টার সময়, আর বেডে দিয়েছে 6টার সময়। যখন জাস্ট বেরোচ্ছি তখন তার ভেতরে আইসিইউতে থাকা কিছুক্ষণ, আইসিইউতে তো আমি 1.5 ঘন্টা থাকার কথা, আমি 15 মিনিট ঘুমিয়েছি ওখানে, কারণ অপারেশনের সময় অ্যাকচুয়ালি ঘুম পায় না সিসিয়া দেওয়ার পর। আমার যেহেতু ফার্স্ট অপারেশন আমি একটু জেগে থাকতে, মানে সব কিছু আর কি দেখতে চাইছিলাম। সত্যি কথা বলতে আমি জোর করে চোখটাকে না আমি মানে এরকম করে তাকিয়েছিলাম, হাতটা দিতে পারছিলাম না, এরকম করে তাকিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে এরকম এরকম হয়ে যাচ্ছে, তারপরে আবার এরকম হয়ে যাচ্ছিলো, দিয়ে জোর করে থাকার চেষ্টা করেছি। তারপরে আমি অপারেশন যখন হয়ে আইসিইউতে যখন দিল, আর অপারেশন শেষের দিকে না যখন আইসিইউতে ঢোকাবে, আমার লিটারালি আমার হাতটা করে কাঁপছিল, করছে, এতটা ঠান্ডা লাগছিল, শেভারিং করছিলাম। তো আমি বললাম যে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি পাচ্ছি না। ওরা 3টে ব্ল্যাঙ্কেট দিয়ে দিল, যে দেখলাম একটু গরম গরম লাগছে। দিয়ে তখন আমি একটু করে 15 মিনিট মতো ঘুমিয়েছি। তারপরে আমার ঘুম ভেঙে গেছে, আমি না যে ওখানকার যে নার্স আছে যে দেখো যে আমার ইসিজি ফিসিজি যেগুলো চলে ওগুলো লিটারালি হচ্ছিল। দিয়ে তখন আমি বললাম যে সব কিছু ক্লিয়ার আছে কি না দেখতে, তখন বললো যে হ্যাঁ সব কিছু ক্লিয়ার আছে, তাহলে আমাকে বেডে দিয়ে দাও না, আমার ভালো লাগছিল না। কারণ সেই টাইমে না আমার মনে হচ্ছিলো যে আমি মায়ের সাথে দেখা করবো, বুদ্ধর সাথে দেখা করবো, কারণ সে 1টায় ঢুকেছি, তখন 6টা বাজে। দিয়ে তখন 6টার সময় আমাকে বেডে দিল। দিয়ে তখন বেডে আসার পর যখন দিল তখন তখন তো অপারেশন হয়ে গেছে, আর ব্যথাও নেই। সত্যি কথা বলতে অ্যানেস্থেসিয়া যেহেতু দেওয়া ছিল, আমি তো ভীষণ হ্যাপি। আমি সঙ্গে সঙ্গে তখন দিদু ভিডিও কল করেছে, তোমার বাড়ির লোক সবাই ভিডিও কল করেছে, বিন্দাস আমি কথা বলছি। দিয়ে হট করে দেখলাম আমাকে সেলাইনের সাথে আমার পেন কিলারটা না মিক্স করে দিয়েছিল। দিয়ে আমি বলছি কেন দিচ্ছ, দিয়ে নার্স যে আছে দিয়ে বলছে আমি যে লাগবে না, আমার ব্যথা ব্যথা কিছু নেই। বলছে তুমি দাঁড়াও একটু ওয়েট করো, তুমি অ্যানাস্থেসিয়ার রেস্টটা কাটার পর তুমি বুঝতে পারবে যে তোমার ব্যথা আছে। লিটারালি যেই 9টা বাজে আমার পেন শুরু হয়েছে। এবার প্রেগনেন্সি অ্যানাস্থেসিয়া যেহেতু দিয়েছিল, আমার না ব্যাপারটা কি হয়েছিল বলো তো, আমার এমনি কিছু হয়নি, আমার পিঠ ফিট না গরম হয়ে গেছিলো, মানে এত গরম হয়ে গেছিলো আমাকে এসি চালাতে হয়েছিল। মানে ভাবো আমার 5 ডিসেম্বর আমার অপারেশন হয়েছে, সেই টাইমে আমি এসি চালিয়েছি। আর ব্যাঙ্গালোরে এখানকার মতো ঠান্ডা নেই, সত্যি কথা বলতে যথেষ্ট নাতিশীতোষ্ণ একটি ওয়েদার। মানে এত গরম হয়ে গেছিলো, আমি 3টে দিন হসপিটালে ছিলাম, 3টে দিন আমার ব্যাক টু ব্যাক আমার আইস প্যাক আমার পিঠে ছিল, এত যন্ত্রণা করতো কোমরটা, আর এত আমার গরম হয়ে যেত। আমার মনে আছে 9:30 না 10টার সময় বাবা আর দিশা আমাকে ভিডিও কল করেছে, আমি তখন এইভাবে কথা বলছি, ব্যথা করছে, কথা বলতে পারছি না। লিটারালি আমার মুখ দিয়ে এরকমভাবে কোনো রকমভাবে কথা বেরোচ্ছিল, কিন্তু যেই বেড়ে দিল তার আগে দিদুর সাথে মাসির সাথে বেরিয়েছে না, লিটারালি নর্মালি এরকম এখন যেরকম কথা বলছি ওরকমই কথা বলছিল। তো মোরাল অফ দ্য স্টোরি আমার এটাই ছিল। আর অপারেশন হওয়ার পর সাকসেসফুলি, থ্যাংক গড, সাকসেসফুলি আমি যেটা ভেবে গেছিলাম ওইভাবেই আমার অপারেশন হয়েছে, ওইভাবেই আমি বাড়ি ফেরত এসেছি। আর তোমার যে আর কি অপশানটা নিয়ে গেছিলাম সেটাই হয়েছে। লাস্টে আমি এটাই বলবো যে এটাই আমার একটা মানে রাগ ক্ষোভ যেটাই বলতে পারো, যে ফার্স্ট যে ডক্টরকে দেখিয়েছিলাম উনি যখন এক্সরে দেখে আমার ধরতে পারছে না, নেক্সট যখন ঠিক আছে হয়তো বুঝতে পারিনি আমার ব্যথা করছে, নেক্সট ভিজিট যখন আমি গেছি তখনও বলছি আমার ব্যথা হয়েছে, তখন এক্সরে করিয়েছিলেন উনি, তখনই তো আমাকে একটা বলতে পারতেন যে এমআরআই করে নাও, আমি এটা থেকে তোমার পেনটা কেন হচ্ছে। উনি লিটারেলি মুখের ওপর বলেছেন তোমার কিচ্ছু হয়নি, তুমি ব্যায়াম করো করো সব ঠিক হয়ে যাবে। আমার এটাই একটা রাগ আছে যে উনি যদি তখনই যদি আমাকে এমআরআইটা সাজেস্ট করে দিতেন, যে যখন আমি যেটা আমি অ্যাপোলোতে ডক্টর ধরতে পারেননি, উনি তখন আমাকে লিটারালি তখন বলেছেন তুমি এমআরআই করো, এমআরআইটা তুমি এমআরআই দেখে তারপর আমরা ডিসাইড করবো। উনি তো সেটাই বলতে পারতেন। আর কাছে যেটা আর কি ক্ষোভ, যে উনি খালি নি রিপ্লেসমেন্টের উপর জোর দিচ্ছেন। উনি দেখছেন যে আমার এজটা কম, উনি তো চাইলে তো আমাকে বোন গ্রাফটিংটাও করতে পারতেন, যেটা আমাকে ওখানকার ব্যাঙ্গালোরে আর কি করিয়েছে। তো এটাই আর কি বলতে পারো, এখানে টাকা, এখানে বুঝতে পারিনি, এই দুই মিলিয়ে জগা খিচুড়ি হয়ে গেছি আমি, সত্যি কথা বলতে। আর লিটারেলি এঞ্জেলের মতো আর কি এসেছে হচ্ছে ডক্টর বিএল প্রকাশ স্যার, যথেষ্ট আমি থ্যাঙ্কফুল ওনার কাছে। আর প্লিজ প্লিজ কারোর যদি বোনের কোনো রকম অর্থোপেডিক
কোনো যদি কোনো একটা সমস্যা থাকে তোমরা প্লিজ হসম্যাট হসপিটাল ব্যাঙ্গালোরে তোমরা দেখাও। আমি নিজে ওখানে দেখিয়েছি, মানে লাস্ট হোপ বলে না, সব জায়গায় দেখিয়ে ফেলিওর আমার ওই একটা জায়গায় হয়েছে। তো ওটা শুধুমাত্র অর্থোপেডিক হসপিটাল, ওখানে শুধুমাত্র বোন রিলেটেড চিকিৎসা হয়, যার জন্য বোনের যত ডিজিজ যেগুলো রেয়ার কেস আসে সেইগুলো ওখানে আসে। তো আমি ওই জন্য বলছি তোমরা নিরাশ হবে না, প্লিজ তোমরা ওখানে দেখিয়ে নাও। আর আরেকটা কথা বলবো যে কারোর যদি কোনো একটা অপারেশন বলো বা কোনো কিছু যদি দেখানো হয়, তোমরা দয়া করে, আমি হাত জোর করছি কারণ আমি নিজে এই জায়গা দিয়ে গেছি, তো হাত জোর করে বলছি তোমরা প্লিজ চেন্নাই, ভেলোর, মানে ওই একই সিএমসি, ব্যাঙ্গালোর, যেখানে পারো তোমরা ঠিক প্লিজ সাউথে গিয়ে চিকিৎসা করো। এখানকার চিকিৎসা ওখানকার চিকিৎসার মধ্যে আকাশ পাতাল তফাৎ, কারণ এখানে কিছু রেয়ার কেস থাকে যেটা ওখানে কিন্তু খুবই কমন কেস। তোমরা মানে চোখ বন্ধ করে তোমরা কিন্তু ভালো হয়ে যাবে, আমি তোমাদের হাত জোর করছি। আমি নিজে এই জায়গা দিয়ে গেছি, আমি নিজে বুঝতে পেরেছি। প্লিজ তোমরা কোনো যদি কারোর যদি চিকিৎসা করার থাকে তোমরা প্লিজ সাউথে যাও, মানে এটা আমার কাছে হাম্বেল রিকোয়েস্ট। আর এটাই ছিল আমার ভিডিও, এটাই তোমাদের আমি বলার চেষ্টা করেছি, পুরো জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, একদম পুরো ডিটেলস পয়েন্ট টু পয়েন্ট আমি শেয়ার করেছি। আর আই হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। আমি জানি অনেকটা বড় হবে ভিডিওটা, আমি ভিডিওটা কাটবো না, একদম যেরকম আছে সেরকমই আমি দেবো। অনেকটা বড় আছে প্লিজ, কিন্তু আমি মানে চাই তোমরা যেন পুরো ভিডিওটা দেখো, কারণ কেউ যেন এখানে চিকিৎসা না, মানে আমার যেটা ভুল হয়েছে তোমরা সেই ভুলটা যেন না করো, আমি ওটার জন্যই আমি বলছি যে এখানে চিকিৎসা তোমরা করো না, তোমরা প্লিজ বাইরে গিয়ে চিকিৎসা করো। হ্যাঁ, এরপর থেকে আমি আস্তে আস্তে ভিডিও দেবো। আমরা তুমি হয়তো পেছন দিক দিয়ে দেখতে পাবে আমার ওয়াকার আছে, আমি বাঁ পায়ে, সরি ডান পায়ে এখন কোনো রকমভাবে ভর দিতে পারছি না, বাঁ পায়ের ওপর ভর দিয়ে আমাকে এখন যাওয়া আসা করতে হচ্ছে, বাথরুম বলো, চান করা বলো, সবই আমাকে মায়ের ওপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে। আমি মা ছাড়া আমি কিচ্ছু এখন করতে পারি না। আর 3 মাস তো এখন তো আমি এই পাটা ফেলতেই পারবো না, কারণ এটা এক্সরের ওপর নির্ভর করে আমার সব জিনিসপত্র হবে, মানে হাতটা যেতে নরম আছে, এক্সরে করে করে দেখবে, যখন শক্ত হবে তখন আমি পাটা ফেলতে পারবো। আর এটাই এরপর থেকে ভিডিও আসবে, যদিও বা আমি সারাদিন কিছুই করি না, বাড়ি বসে থাকি, ভিডিও দেখি, নেটফ্লিক্স দেখি, কারণ আমাকে বসে বসেই সব কিছু করতে হবে, কারণ হাঁটা চলা যেহেতু যাবে না। তো আস্তে আস্তে ওইটাও দেখাবো যে আমি বসে বসে সারাদিন কী করি, হয়তো বোর লাগতে পারে, কিন্তু তবুও তোমরা দেখো। আর তো আজকের ভিডিওটা এইটুকুনি, টাটা।